প্রণমিয়া পাটুনি কহিছে জোড় হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঈশ্বরী পাটুনি তিনি অন্নপূর্ণার সামনে প্রণাম করে দুহাত জোড় করে বলছেন যে আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তান যেন তার সমস্ত কিছু যা তার প্রয়োজন তা যেন সে পায়। এবং দেবী অন্নপূর্ণা, কাশী নিবাসী অন্নপূর্ণা তথাস্তু বলে বলছেন তাই হোক, তোমার সন্তান দুধে ভাতে থাকুক। ঈশ্বরী পাটুনির সেই বর, সেই আশা পূর্ণ হয়েছিল। দেবী অন্নপূর্ণা, কাশী নিবাসী দেবী অন্নপূর্ণা সেই আশা পূরণ করেছিলেন, কিন্তু এই বাংলার মায়েদের আশা, নিজের সন্তানকে দুধে ভাতে রাখার আশা পূর্ণ হচ্ছে। গোটা দেশ স্ট্যাটিস্টিক্স বলছে, পরিসংখ্যান বলছে এগিয়ে চলেছে দ্রুত গতিতে। 1947 সালের মধ্যে এই দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী এবং দেশ এগোচ্ছে, দেশের রাজ্যগুলো এগোচ্ছে। এই রাজ্যেরও আয় অবশ্যই হয়তো বাড়ছে অনেক ক্ষেত্রে, কিন্তু যদি কম্পেয়ার করা হয়, যদি গোটা দেশের নিরিখে দেখা হয় এই রাজ্য কেন পিছিয়ে পড়ছে সেই প্রশ্ন উঠছে। সেই প্রশ্ন কে করছেন? রিপাবলিক নেটওয়ার্কের প্লেনারি সামিটে এসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্ফোরক মন্তব্য করলেন। বললেন আজ থেকে কিছু বছর আগে কলকাতা ছিল 100 গুণ এগিয়ে, কলকাতা, পশ্চিমবঙ্গ, কলকাতা বিশেষ করে 100 গুণ এগিয়ে ছিল গৌহাটির থেকে, কিন্তু আজ অসম সুপার পাওয়ার হচ্ছে, আজ গৌহাটি সুপার পাওয়ার হচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মা আরো বললেন ভয়ঙ্কর কথা, বললেন গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিম ভারত, উত্তর ভারতের যে উন্নয়নের গতি তা থেমে যায় এই বাংলা এসে। আমাদের প্রশ্ন, কেন এই বাংলা এসে উন্নয়নের গতি থামে কেন? কাটমানি, তোলাবাজি, দুর্নীতি, তোষণ, এই সমস্ত করতে করতে বাংলার মানুষ, বাংলার ছেলেমেয়েরা দুধে ভাতে থাকুক সেই কথা ভুলে গিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বলেন আমি এই রাজ্যকে আগলে রাখি। কি বলছেন রিপাবলিক প্লেনারি সামিটে এসে হিমন্ত বিশ্ব শর্মা, শুনুন। हमें हमेशा ये हमारा सपना रहा कि इंडिया शुड बी ए सुपर पावर, बट विल इंडिया सुपर पावर स्टेटस कोई एक अगर विदेशी आए वेस्ट, गुजरात और तमिलनाडु में वो जाए, इसको लगे कि इंडिया इज एक्चुअली ए सुपर पावर, लेकिन उनको बंगाल से आगे जाए, दे विल सी ए डिफरेंट इंडिया। मैं कलकत्ता का बात रेफरेंस दिए थे, वो समय the development of Calcutta and development of Guwahati, if I consider, that was 100:1. वहाँ में अगर 100 हो रहा था, यहाँ में 2 भी नहीं हो रहे थे। Today, Assam growth is the highest among India if you go by the striking rate. 23-24 we are growing at 13.5, and this year we are projected to be grown at 15.3%. This is what our journey is. This should not have been possible unless a Prime Minister from West has recognized that Bharat का development खाली West और South में ही सीमित नहीं हो सकता. It must travel through North India to Eastern India, Eastern India to North East India. স্পষ্ট কথা বলছেন অসমের মুখ্যমন্ত্রী, বলছেন কিছু বছর আগে যেখানে কলকাতা গৌহাটির চেয়ে 100 গুণ এগিয়ে ছিল, আজ অসম অর্থনীতির দিক থেকে গোটা দেশে সবচেয়ে দ্রুত গ্রোথ হচ্ছে, সবচেয়ে দ্রুত বেড়ে চলেছে। অর্থনীতি হোক, রোজগার হোক, কারখানা হোক, সব দিক থেকে অসম সুপার পাওয়ার হচ্ছে। আমার প্রশ্ন, আমার দেশ এগোক, কিন্তু আমার দেশের মধ্যে যে রাজ্যগুলো সেখানে এই বাংলা কেন গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি দ্রুত গতিতে এগোতে পারে না? কেন ঈশ্বরী পাটুনি অন্নপূর্ণার কাছে যে বর চেয়েছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই বাংলার মানুষ কেন দুধে ভাতে থাকতে পারে না? কেন বাংলার মানুষকে তোষণের রাজনীতি দিয়ে এবং কাটমানি, তোলাবাজি দিয়ে এক প্রকার কোণ ঠাসা করে দেওয়ালের ঠেসে ফেলে উন্নয়নের থেকে দূরে রাখা হচ্ছে? প্রশ্ন আমি বাংলার ছেলে হিসেবে আজ প্রশ্ন করছি কিশলয়ের অগ্নিবাণে, মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক সময় পেয়েছেন, এত সময় পেয়েছেন, কিন্তু আপনি কোন দিকে নিয়ে গেছেন রাজ্যকে? উপর দিকে অর্থনীতির দিক থেকে, নাকি একদম উপরে পাঠিয়ে দিয়েছেন? প্রশ্ন থাকছে, কারণ 1947 সালে যেখানে এই রাজ্য
গোটা দেশে সবচেয়ে বেশি এগিয়ে ছিল শিল্প অর্থনীতির দিকে। এই অর্থনৈতিক বর্ষে কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে শুনুন এই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি বলছেন, শুনুন। In 1947, West Bengal's share in the country's total industrial production was, can you guess? 24%. A quarter of everything that industry produced for this country in 47 was all here. And do you want to guess where you're today? And when I say today, 2021, I'm not even talking about 24. Where is 24% and where is 3.5%? I'm actually, every time I read these kind of numbers for Bengal, my heart sinks with grief. Bengal plays such a wonderful role for this country all through history. Your thought leaders, your industry leaders, you stood out in culture, you stood out in music, you stood out in knowledge. Now tell me one parameter on which you're standing out. Tolabazi. 1947-এ যতটা অর্থনৈতিকভাবে দেশ এগিয়েছিল সেই সময় কলকাতা তার নিরিখে যদি কম্পেয়ার করা হয় জিডিপি কিংবা অর্থনৈতিক গ্রোথ সব দিক থেকে বাংলা এগিয়েছিল। বাংলা সেই সময় দেশের মোট শিল্পের 24% বাংলা থেকে যেত, এখন 3.5%। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন প্রশ্ন করি আপনি কেন রাজ্যকে উল্টো দিকে নিয়ে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন ঘেউ ঘেউ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যতই দিই ততই চায়, যতই দিই ততই চায়। কতই দেন ভাই, আপনি কত দেন? আপনি তো যা দিচ্ছেন এই বাংলাকে তা ইতিহাসে লেখা হয়ে থাকবে। তোলাবাজি, কাটমানি এবং তোষণ, তোষণ আর তোষণ। আজকে আমার অগ্নিবাণ, আমার প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমার প্রশ্ন এবং রাজ্যের মানুষকে, তবে কি তৃণমূলের শাসনের শেষেই হবে বাংলার উন্নয়নের শুরু? বাংলার উন্নয়ন থমকে গিয়েছে, উন্নয়ন হয়েছে। পার্থ চ্যাটার্জির উন্নয়ন হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের উন্নয়ন হয়েছে, আরও বহু রাজ্যের পঞ্চায়েত, কর্পোরেশন, ব্লক লেভেলের তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে। তাদের বাড়ি দেখবেন, এরম করে তাকাতে পারবেন না, এরম দেখতে পাবেন, এরম দেখতে হবে। এত উঁচু উঁচু বাড়ি। উন্নয়ন মানে কি? ওপর দিকে ওঠা। বাড়ি গাঁথনি থেকে এমন ওপর উঠিয়েছে, উন্নয়ন তো হয়েছে। কিন্তু মানুষের উন্নয়ন, সাধারণ মানুষ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, থাকছে তারা? প্রশ্ন করব। আমি আলোচনায় যাব, আমার সঙ্গে এই মুহূর্তে যারা স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন তাদের কাছে যাব এবং আমি প্রশ্ন করব এই বাংলার উন্নয়নের উপায় কি? এই রাজ্যের শাসক দল পারবে উন্নয়ন করতে, নাকি শুধুমাত্র তোষণের রাজনীতি করেই কাটিয়ে দেবে আরও কয়েক বছর, তারপর নাকি 2026-এই গল্প শেষ? কেয়া ঘোষ রয়েছেন আমার সঙ্গে, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন থাকবেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী তথা তৃণমূল সমর্থক। আমার সঙ্গে রয়েছেন মানব লাহা, বাম নেতা। আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, অধ্যাপক। আমার সঙ্গে রয়েছেন কাশেম আলী, রাজনৈতিক কর্মী। আমি প্রথমে কেয়াদির কাছে যাব। কেয়া দিয়ে আমার প্রশ্ন খুব সরাসরি। রিপাবলিক প্লেনারি সামিটে এসে হিমন্ত বিশ্ব শর্মা হঠাৎ বাংলার বদনাম করছেন, বলছেন বাংলা আগে, কলকাতা আগে 100% এগিয়ে ছিল, এখন গৌহাটি সুপার পাওয়ার হয়েছে, অসম সুপার পাওয়ার হয়েছে। তিনি বলছেন বাংলা এসে উন্নয়ন থমকে যায়। অসমের মুখ্যমন্ত্রী আপনাদের বিজেপির আমাদের বাংলার বদনাম করে দিচ্ছে এরকম রিপাবলিক প্লেনারি সামিটে এসে, এটা তো উচিত নয়। দেখুন, প্রথম কথা বলছি যে যেটা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তিনি ফ্যাক্ট বলেছেন, তিনি যেগুলো তথ্য সেগুলো নিয়েই বলেছেন। পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার তারা এগিয়ে রয়েছে বেশ কয়েকটা জিনিসে। কিশলয়, আপনি দুঃখ পাবেন না, নষ্ট পড়বেন না, তৃণমূলের ভাইদেরও বলছি, আপনারা এগিয়ে রয়েছেন দুর্নীতিতে, আপনারা এগিয়ে রয়েছেন কাটমানি, আপনারা এগিয়ে রয়েছেন সিন্ডিকেট, আপনারা এগিয়ে রয়েছেন তোলাবাজিতে, আপনারা এগিয়ে রয়েছেন চাকরি চুরিতে, গরু চুরিতে, কয়লা চুরিতে, সোনা চুরিতে এবং পরিযায়ী শ্রমিক পাঠানোর ক্ষেত্রেও আপনারা এগিয়ে রয়েছেন। কিন্তু যেখানে এগিয়ে থাকার কথা আপনাদের, আপনারা সেখানে পিছিয়ে রয়েছেন। কিসে? আপনারা শিল্পে পিছিয়ে রয়েছেন, চাকরিতে পিছিয়ে রয়েছেন, পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে রয়েছেন, এই রাজ্যের সার্বিক অর্থনৈতিক যে উন্নয়ন সেখানে পিছিয়ে রয়েছেন এবং পিছিয়ে রয়েছেন নারী সুরক্ষায়। এবার আসি কয়েকটা তথ্যে। হিমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন, একটু আগে আপনি আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বক্তব্য দিলেন। দেখুন, 50-এর দশকে মাথাপিছু রোজগার, এই আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, সেখানে ছিল দেশের মধ্যে তৃতীয়।
50-এর দশকে আমরা তৃতীয় ছিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড বয় বাবু গার্ল যাই বলুন না কেন ছিলাম। বামেদের সৌজন্যে আমরা পরবর্তীকালে 2011 সাল পর্যন্ত আমরা 11তে চলে আসি। 2024-এ আমরা নেমে গেছি কোথায়? আমরা 22% নেমে গেছি। আচ্ছা, শিল্প উৎপাদনে 1950-60 দশকে আমরা ছিলাম 24% আমরা ছিলাম শিল্প উৎপাদনে। আমরা অন্যদিকে কি ছিল, আমাদের মানে পশ্চিমবঙ্গের অংশীদারিত্ব। 2010-এ সেটা নেমে যায় 12%, আর এখন মাত্র এবং মাত্র 3.5%। কারণ এই রাজ্যে শিল্প বলতে ফুচকা, মোমো, চপ, ঘুগনি, কাশফুলের বালিশ ইত্যাদি প্রভৃতি, এবং ওই পুজোর সময় ঘুগনি বিক্রি করা, ঝালমুড়ি বিক্রি করা, এগুলো রয়েছে। আচ্ছা, অন্যদিকে এই তথ্যগুলো কিন্তু আমি নিজের মন থেকে বানিয়ে বলছি না, এইগুলো হচ্ছে লোকসভায় পেশ করা কেন্দ্রীয় সরকারের তথ্য। অর্থাৎ পশ্চিমবঙ্গ সিস্টেম্যাটিক্যালি 50-এর দশক থেকে স্বাধীনতা পরবর্তী সেই সময়, যেই সময় পশ্চিমবঙ্গ ছিল উৎকৃষ্ট একটা রাজ্য, কৃষ্টি থেকে সংস্কৃতি থেকে সব দিক থেকে এগিয়ে, সেখানে আমরা পিছিয়ে কোথায় চলে এসেছি। বামেরা তারা একটা অবস্থা করে গেছিল, বন্ধা করে রেখেছিল, হুগলি নদীর দুপারে চটকলের মিল বন্ধ হয়ে গেছিল একের পর এক। তৃণমূল তারা কিন্তু পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে এই রাজ্যে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু সেখানে আমরা কি দেখলাম? কাকস্য পরিবেদনা, একই জিনিস। মানে ওই একটা ইংরেজিতে কথা আছে, ওল্ড ওয়াইন ইন নিউ বটল, তাই দেখলাম পুরনো মদ নতুন বোতলে মোড়কে বিক্রি করে, এবং প্রতিবার ওই বিজিবিএস করেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রচুর লোক খাওয়ানো হয়, আমরা দেখি যে সমারোহ করছে আমার আপনার করের টাকা দিয়ে, কিন্তু নিট ফল কি শূন্য। এত মৌ করা হয়েছে, সংখ্যা তো দেওয়া হয় 18 লাখ কোটি 15 লাখ কোটি। ভেরি গুড, ভেরি গুড। আপনি তো সাংবাদিক, এই যে এতগুলো মৌ স্বাক্ষরিত হচ্ছে, মৌগুলো জমে গেছে তো, ইটের মতন জমে গেছে, এবং সেই মৌ থেকে কিছু বেরোচ্ছে না তো। একটা আপনি বলুন মৌ বাস্তবায়িত হয়েছে, খালি অমুক দা তমুক দা, অমুক খুঁড়ো, অমুক মেশো, অমুক পিসো করলে হবে না। রাজ্যে শিল্প আনতে হবে, রাজ্যের যে আমাদের যুব সম্প্রদায় তাদেরকে রাস্তায় না বসিয়ে তাদের কারখানায় পাঠান, অফিসে পাঠান, চাকরিতে পাঠান। সেই বেলায় আপনারা করছেন কাজকলা। আর আপনাদের, যেটা আপনি খুব সঠিক কথা বলেছেন, উন্নয়ন হচ্ছে তৃণমূলের দুষ্টু মিষ্টি ভাইদের, যারা 5 বছর আগে যারা সাইকেলে করে ঘুরতো, তাদের এখন 2তলা 3তলা বাড়ি, 2-3টে গাড়ি, গলায় বাপ্পি লাহিড়ি, তিনি স্বর্গত হয়েছে, তাকে লজ্জা দিয়ে দেবে, এত মোটা মোটা শোনাচ্ছেন। তৃণমূলের ব্যক্তিগত যে অর্থ ভাণ্ডার ফান্ড, তাদের উন্নয়ন, সেটার উন্নয়ন হয়েছে। আমি এখান থেকে ঝন্টুদার কাছে আসবো। ঝন্টুদা, খুব স্পষ্ট, আমি তারপর মানবদার কাছেও যাব, মানববাবুর কাছে। আমার প্রশ্ন থাকবে মানববাবুর কাছে, যে তৃণমূলকে প্রশ্ন করলে তো বলবে যে লেফট শাসনের, বাম শাসনের কারণেই পতন হয়েছে। আমার প্রশ্ন আপনাকে, আপনি অ্যানালিটিক্যালি বলুন, আজকে পশ্চিমবঙ্গের এই যত বছর ধরে তৃণমূল সরকার শাসন করছে, সেই সময়টা কি যথেষ্ট একটা রাজ্যকে সম্পূর্ণ ইকোনমিক অর্থনৈতিক ধ্বংসের পথ থেকে তুলে আনা? কারণ বলা হয় বাম শাসনে অর্থনৈতিক ধ্বংস হয়ে গিয়েছে রাজ্য, সেটা যথেষ্ট ছিল কিনা, 1 নম্বর। আর 2 নম্বর, এই রাজ্য বিজিবিএস যেটা বলছিলেন, এত লক্ষ কোটি, এই কোটি কোটি, এই হাজার কোটি, এই বিনিয়োগগুলো, এই রাস্তা হয়েছে, এই এরিয়া করে দেওয়া হয়েছে, এইগুলো তো আমি দেখতে পাচ্ছি না। খাতায় কলমে কতদিন সন্তান যেন দুধে থাকে, দুধে ভাতে, বলেননি তো যে খাতায় কলমে দুধে ভাতে, আর দুধটা তো চাই, খেতে হবে তো, বলুন না। আমি প্রথমেই বলি, দেখুন, আমি এই উত্তরটা মাননীয় যিনি অসমের মুখ্যমন্ত্রী তার মুখ দিয়ে দিচ্ছি। অসমের বর্তমান মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে আমরা অসম সম্পর্কে, অসম লাগোয়া আমাদের বাড়ি তো উত্তরবঙ্গ, আমরা ছোট থেকে জেনে এসেছি, ইভেন আমার মামা এখনো থাকেন, যে অসম হচ্ছে নরকের আরেক নাম। উলফা জঙ্গি, এই জঙ্গি, সেই জঙ্গি। আজকে আপনি একটা শিরোনাম দেখান, এখানে আমাদের বাম প্রতিনিধি ভাইটিও আছে, যে আমাদের শৈশবটা কেটেছে অলফা, বড়ো, এইসব জঙ্গিদের নাম শুনে। আজকে ওখানে কোনো জঙ্গি উপদ্রব শুনতে পান? এটা শুধু শাসন যন্ত্রের সাংঘাতিক, পুলিশ ফোর্স দিয়ে দমানো যায় না কোনো জঙ্গিবাদকে। উন্নয়ন, দুমুঠো খাবারের সন্ধান দিতে পারলে জঙ্গিবাদটাকে নির্মূল করা যায়। কিশোররা, এটা জেনে রাখো, কোনো শাসকের কত বড় অস্ত্র আছে, জঙ্গিবাদকে কোনোভাবে আটকানো যায় না, বিচ্ছিন্নতাবাদকে। ওখানে কিন্তু উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদের অন্যতম মুখ অসম আজকে কিন্তু শান্ত। এই শান্তটা বন্দুকের জোরে হয়নি, নলের জোরে। এই মুখ্যমন্ত্রী বর্তমান, আমি ভদ্রলোককে দুটো অ্যাসপেক্টে চিনি, তিনি ইন্টেলেকচুয়াল কাম, একদম মাটির মানুষ হিসেবে লড়াইটা করে এটা করেছেন। দ্বিতীয়, কেয়া ম্যাডাম বলছিলেন কতগুলো কথা। 1950-এ যে রাজ্যটা ছিল
মাথাপিছু আয় 1 নম্বর, সেই রাজ্যটা আজকে ভুল বলেছেন আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী, ভুল বলেছেন অসমের মুখ্যমন্ত্রী, একদম পশ্চিমবঙ্গ সম্পর্কে অপপ্রচার করছেন দাঁড়িয়ে। সেই রাজ্যটি এখন পিছন দিক থেকে 1 নম্বরে, আমরা 1 নম্বরে, পিছন দিক থেকে আমরা 1 নম্বরে। উনি এটা বলা উচিত ছিল, এইভাবে বলে আমরা পিছিয়ে। আমি তোমাকে বলি যে রাজ্যে 18% টোটাল আয়ের 18% কৃষির থেকে আসে, অদ্ভুতভাবে সে রাজ্যের 40% মানুষের জমি কৃষিকাজের জন্য আছে, বাকি কোথায় গেল? আচ্ছা, যে রাজ্য আমি ছেড়ে দিই, যে রাজ্যে আপনি পরিযায়ী শ্রমিকের কথা বলছেন, মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের কথা বলেন, আমি মনে করি ঠিক আছে, উনি তো বলছেন পিছিয়ে পড়া মানুষের কথা উনি বলেন, চিত্রটা কি বলছে দেখো। চিত্রটা হচ্ছে তিনি সংখ্যালঘু কথা বলেন, ভোট ব্যাংকের কারণে সংখ্যালঘুদের বলেন আমাকে ভোট দিন নালে দেশ থেকে তাড়িয়ে দেবে, এনআরসি সিএ ক্যাকা সিএ বারবার বলেন। তথ্য কি জানায় যে এ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের 70%ই সংখ্যালঘু সম্প্রদায়ের, এবং আরও ভয়ানক 45 লক্ষ পরিযায়ী শ্রমিকের 70% যে সংখ্যালঘু মুসলিম, তাদের এমএসডিপির কেন্দ্রীয় সরকারের 60% যে প্রদেয় টাকা, সেই টাকা সংখ্যালঘু উন্নয়ন দপ্তর খরচা শুধু করেনি, তৎকালীন সংখ্যালঘু দপ্তরের এমএসডিপির মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা সেটা একটা এজেন্সিকে দিয়ে দিয়েছিল, এবং সেটা নিয়ে রাজ্য সরকারকে ভর্ৎসনার শিকার হতে হয়েছে হাইকোর্টে, এবং পরবর্তীকালে গিয়াস বাবুকে সরতে হয়েছে। এবং আরেকটা জিনিস যে সদ্য এই যে দেখবেন নো ভোট টু বিজেপি করে একটা ভদ্রলোক সামিরুল ইসলাম যখন রাজ্যসভায় তৃণমূলের টিকিটে গেলেন, তিনি পরবর্তীকালে চেয়ারম্যান হয়েছিল, আমরা আরটিআই করেছিলাম যে আপনারা এদের জন্য কি করলেন। এই পরিযায়ী শ্রমিকদের রিপ্লেসমেন্টের যে কথা, ইভেন একটা পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতি বানিয়েছিলেন যার চেয়ারম্যান আপনি সামিরুল বাবু, কি করেছেন? আজ অব্দি তার উত্তর আসেনি। আমি তার মানে বলতে চাইছি যে আমরা কিন্তু পিছিয়ে নেই, পিছিয়ে পড়ার দৌড়ে আমরা 1 নম্বরে আছি, অর্থাৎ আমরা এখনো 1 নম্বরে আছি। আমি এখান থেকেই যাবো, আমি অনির্বাণ ব্যানার্জির কাছে যাবো। অনির্বাণ বাবু, এখানে আলোচনা হচ্ছিল রিপাবলিক প্লেনারি সামিটে এসে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যেটা সূত্রপাত বলেছেন যে আজ থেকে কিছু বছর আগে যেখানে কলকাতা 100% এগিয়েছিল গৌহাটির চেয়ে, আজ গৌহাটি বা অসম এই গোটা দেশের সবচেয়ে বেশি গ্রোথ রেটে, ইকোনমিক গ্রোথ রেট, আর্থিক যে গ্রোথ রেট তাতে এগিয়ে রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে খুব সিম্পল অনির্বাণ বাবু, আমার প্রশ্ন হচ্ছে 2021 থেকে 22-এ গোটা দেশে যে পার ক্যাপিটা গ্রোথ আছে 23 নম্বর র্যাঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গের। আমি আপনাকে অর্থমন্ত্রকের তথ্য দিচ্ছি। 1960 থেকে 61 ওয়েস্ট বেঙ্গলের জিডিপি যেখানে 10.5% ছিল, 2023 থেকে 24 সেটা 5.6 নেমে এসেছে। পার ক্যাপিটা ইনকাম 127.5 ছিল শতাংশ, আজকে সেটা 83.7 হয়ে গিয়েছে। আমি এত সংখ্যা বলে দর্শকদের কনফিউশন করতে চাই না, কিন্তু আমার স্পষ্ট প্রশ্ন, যে সংখ্যাগুলো বাড়ার কথা, যে পরিসংখ্যানগুলো উপর দিকে যাওয়ার কথা, সেগুলো তো পিছন দিকে যাচ্ছে। তার মানে এই রাজ্যের অর্থনীতি উল্টো দিকে যাচ্ছে, এমনটা অর্থমন্ত্রীও এসে বলে গেছেন 2024 সালের একদম শেষে। আপনি কি বলবেন, বলুন। দেখুন, 1950-এর দশকের বাংলার অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন যে ফিগারগুলো রয়েছে, তার সঙ্গে 2010-20 বা এই সময়ের যদি তুলনা করেন, মাঝখানে মাসুল সমীকরণ নীতি এই প্রসঙ্গটা আলোচনা না করে কেন কমলো, কেন ইত্যাদি এইগুলোর কোনো আলোচনার মানে থাকে না। কারণ মাসুল সমীকরণ নীতির ফলে যে প্রভূত পরিমাণ ক্ষতি বাংলার, বিশেষ করে বাংলা সহ পূর্বাঞ্চলের একটা বড় অংশের হয়েছে, তার পূরণ করা কোনো রাজনৈতিক দলের একার কর্তব্য নয় বা ক্ষমতার মধ্যেও আসার কথা নয়। সেটা যদিও অনেক বৃহত্তর আলোচনা, আমি তাদের ঢুকছি না। মূল বিষয়টা যে হিমন্ত বিশ্ব শর্মা আপনাদের সামিটে যে কি বলেছেন সেটাই তো মূল বক্তব্য। এবার হিমন্ত বিশ্ব শর্মা কে? হিমন্ত বিশ্ব শর্মা হচ্ছে সেই ব্যক্তি যাকে তার বর্তমান দল লিফলেট ছাপিয়ে বার্জার, লুই ইত্যাদি সংক্রান্ত নানা দুর্নীতিতে লিফলেট ছাপিয়ে চোর বলেছিল, এবং রোজ ভ্যালি কাণ্ডে এই হিমন্ত বিশ্ব শর্মার গ্রেপ্তারি দাবি করে তার বর্তমান দল একের পর এক মিছিল করেছিল। এই হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে থাকাকালীন কত দুর্নীতি করেছেন তার তালিকা অন্য কেউ করেনি, বিজেপি করেছিল। আজকে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনাকে শুভেচ্ছা জানাই। এবং আসামের হাল, যদি উনি কলকাতা কেন, উনি যদি নিউ ইয়র্কের থেকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আমার তাতে ব্যক্তিগতভাবে কোনো
কোনো আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে আপনারা তার প্রতিটি বাক্যকে বেদ বাক্য ধরে নিচ্ছেন, কারণ তিনি বিজেপিতে আছেন। যদি তিনি বিজেপিতে না থাকতেন, কথাটা শুনুন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি তো অর্থমন্ত্রী, তার কথা তো আমাকে বেদ বাক্য হিসেবে ধরতেই হবে। যদি অর্থের দিক থেকে অবশ্যই তাই, অর্থমন্ত্রী যে তথ্য দেবেন সেটাকে মিথ্যে বলে এই দেশের একজন বাসিন্দা মিথ্যে বলে ট্রেডমিলে দাঁড়িয়ে বাজেট দিলে সেটাকে অর্থমন্ত্রী যেটা বলছেন আমি কেন বিশ্বাস করব না? আমি তো কোনো কারণ দেখি না। ট্রেডমিলে দাঁড়িয়ে বাজেট তৈরি করলে সেটাকে বলবে। আমি বলে দিই, অর্থমন্ত্রী বলছেন যে তথ্য ওয়েস্ট বেঙ্গলের জিডিপি এই মুহূর্তে যদি কম্পেয়ার করা হয় অন্যান্য রাজ্যের তুলনায় 6 নাম্বার কি 7 নম্বরে রয়েছে, যেখানে পপুলেশন যদি দেখতে হয় 3 নম্বরে রয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই দেশের এই রাজ্যের অর্থনীতি নিয়ে আমি প্রশ্ন করব না কেন? এই রাজ্যের অর্থনীতি এগোবে না বা পিছবে এই নিয়ে প্রশ্ন করাটা তো আমার অধিকার। হিমন্ত বিশ্ব শর্মা বলুক বা অন্য কেউ বলুক, অর্থমন্ত্রীর কথায় বিশ্বাস আমি করব না কেন? বলুন, কন্টিনিউ করুন। আপনি বিজেপি সরকারের অর্থমন্ত্রীর কথাতেই বিশ্বাস করেন নাকি অন্যদের কথাতেও বিশ্বাস করেন? অর্থমন্ত্রী বিজেপি কে মানুষ ভোট দিয়েছেন তাই তিনি অর্থমন্ত্রী হয়েছেন এবং তার কথা আমি বিশ্বাস করব। অবশ্যই এই দেশের মানুষ যখন তার উপর আস্থা রেখেছেন, আমি কারো যদি বিজেপির বদলে অন্য কোন দলে সরকার থাকতো আপনি করতেন? কথা বিশ্বাস করবেন? আপনি করতেন কি? খাদ্যচোর জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বিশ্বাস করবেন? আমাদের মুখ্যমন্ত্রীর বাইট ছিল এই রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেন রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছে। আমার প্রশ্ন, অর্থনৈতিকভাবে উন্নয়ন কেন হচ্ছে না? এটা আমার বেসিক কোশ্চেন অনির্বাণ বাবু। যদি উন্নয়ন হয় তাহলে অন্য রাজ্য কেন আমাদের চেয়ে বেশি এগোচ্ছে, আমরা কেন এগোতে পারছি না? আমরা কোথায় ল্যাক করছি? এটা আমার কোশ্চেন। আপনার যে বেসিক প্রেমাইস সেটা হচ্ছে নির্মলা সীতারামনের বক্তব্যটাকে আপনি ঠিক ধরে নিয়ে বাকিটা তার মানে ভুল বলেছেন আপনি বলছেন। দেখুন, নির্মলা সীতারামনকে যখন পেঁয়াজের দাম নিয়ে প্রশ্ন করা হয় উনি বলেছিলেন যে আমি যেহেতু খাই না আমি দাম নিয়ে বলতেও পারবো না। এই অর্থমন্ত্রীর কথা আপনি চাইলে বিশ্বাস করতেই পারেন, আপনার বাধ্যবাধকতা থাকতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে আপনাকে ডেটায় যেতে হবে। আপনি যদি ডেটা দেখেন তাহলে পশ্চিমবঙ্গের অর্থনীতির রূপকের প্রশ্নে পশ্চিমবঙ্গ এগোচ্ছে না পিছোচ্ছে, আমি জাস্ট একটা প্যারামিটার বলছি, অনেক প্যারামিটার আছে। সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের প্রসঙ্গে একটু আগে জন্টুদা বলছিলেন। কিছুদিন আগে একটি বড় লেখাই বেরিয়েছে একাধিক তথ্য পরিসংখ্যান সহ, সেটা ঝন্টুদা বিশ্লেষণ করে দিতে পারেন যে পশ্চিমবাংলায় বাইরের রাজ্যের শ্রমিক যে পরিমাণে আসে, পশ্চিমবাংলা তাদের যে পরিমাণে আশ্রয় দেয় সেই তুলনায় পশ্চিমবাংলা থেকে বাইরে অনেক অনেক কম যায় এবং সংখ্যাটা ক্রমশ কমছে। বরং বাইরের রাজ্য থেকে যেগুলো হিসাব মতো আপনাদের ভাষায় ডবল ইঞ্জিন রাজ্য, তাদের থেকেই এখানে আসে বেশি, এখান থেকে বাইরে যাওয়ার সংখ্যাটা ক্রমশ কমছে। আমি তাতেও যাচ্ছি না, কিন্তু এখানে বিতর্কটা আসলে মূলত রাজনৈতিক। হিমন্ত বিশ্ব শর্মার কথা ধরে এই কারণেই আপনারা শুরু করেছেন, কারণ তিনি বিজেপিতে গেছেন। আমি আবারও বলছি, যদি তিনি বিজেপিতে না থেকে কংগ্রেসে থাকতেন ওর কথাটাই আপনি ঠিক উল্টো দিক থেকে ধরতেন। আসাম হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিত্বে যে জায়গায় পৌঁছেছে সেখানে পাশের রাজ্যের সঙ্গে দুই পুলিশের লড়াইয়ে পুলিশ কর্মীরা খুন হয়, একের পর এক ভুয়ো এনকাউন্টার হয়, সেখানে একের পর এক জমি থেকে সম্পত্তি দখল করার অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে, যার নাম হিমন্ত বিশ্ব শর্মা। আমি হিমন্ত বিশ্ব শর্মা নিয়ে বলছি, আমি কোন লিফলেট চেপেছিল বলুন? লিফলেট দেখান আমাকে। মিথ্যে কথা বলার জায়গা পান না, চ্যানেলে এসে রোজ মিথ্যে কথা বলছেন, মিথ্যে ঝুলি সাজিয়ে বলছেন। দেখান কোন লিফলেট। আপনি কবে বিজেপিতে জয়েন করেছেন আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আপনি কবে বিজেপিতে জয়েন করেছেন আপনার বড় নেতাদের জিজ্ঞাসা করবেন। লুই বার্জার বলে দিচ্ছি তো, লুই বার্জার লোকসভার পক্ষে দাঁড়িয়ে লুই বার্জার স্ক্যাম নিয়ে আপনারাই লিফলেট ছাপিয়েছিলেন আপনাদের দল। কোন এমপিও সেটাকে চ্যালেঞ্জ করেনি। অনির্বাণ বোধ তৃণমূলের এমপিদের থেকে বড় তৃণমূল। কে বলেছে আপনাকে চ্যালেঞ্জ করেন? আপনি তো নিজের দলেরই খোঁজ রাখেন না। আপনি নিজের দলের লিফলেটেরই খোঁজ রাখেন না, আপনি অন্যের এমপি নিয়ে কি বলবেন? শুভেন্দুকে চোর বলেননি? আপনি আসাম ছেড়ে দিন। শুভেন্দুকে চোর বলেছিলেন? শুভেন্দুকে চোর বলেছিলেন? হিমন্ত বিশ্ব শর্মা ছেড়ে দিন, আসাম ছেড়ে দিন, বাংলায় ফিরে আসুন। শুভেন্দুকে চোর বলেছিলেন নাকি ওটাও মিথ্যে কথা? আমি পরের ভাগে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় এক মিনিট হল অনির্বাণ বাবু হল। এই রাজ্যে বারবার বলা হয় সংখ্যালঘু উন্নয়নে রাজ্য এগিয়ে রয়েছে। অর্থনীতির একটা বড় অংশ হলো সংখ্যালঘু উন্নয়ন। এক মিনিট কেয়াদি, সংখ্যালঘু উন্নয়নে এই রাজ্য এগিয়ে আছে। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেছেন, বারবার বিভিন্ন সভায় গিয়ে ঈদের মঞ্চে গিয়ে বলেছেন এই রাজ্যে সংখ্যালঘুদের জন্য যা কাজ হয়েছে আর কেউ করেনি। আজকে ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে অর্থনৈতিক দিক থেকে বলছি, তহা সিদ্দিকী যে কথা বললেন তাতে বোঝা যায়, স্পষ্ট হয় এ রাজ্যে সংখ্যালঘু উন্নয়নের দিক থেকেও যা বলা হয়েছে তা বুলি। এই বক্তব্য শুনুন, তারপর আসছি আমি কাশেমদা এবং মানববাবুর কাছে। শুনুন। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ, কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসে, 95% আসে বাংলার মানুষ। তাদের জন্য কি করা হচ্ছে?
সেনাশিস তো খুব মানে কি বলবো রানা দলে বাগান দিতে এসেছে। চ্যালেঞ্জ করতে বলুন ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। সেনাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া, ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না। আজ প্রায় 13 থেকে 14 বছর। কাশেম দাস, তহা সিদ্দিকী বলছেন 14 বছরে 14 টাকাও খরচা করেনি তৃণমূলের সরকার, কাটমানি খেয়ে নিয়ে গেছে। যে সরকার বলে সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বেশি উন্নয়ন নাকি এরাই করেছে। আপনি আজ কাশেম আলী, কাশেম দা বলুন সংখ্যালঘুদের জন্য আপনার জন্য কি উন্নয়ন হয়েছে এই রাজ্যে বলুন। ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম তীর্থভূমি মুসলমানদের জায়গা হচ্ছে ফুরফুরা শরীফ। 7, 8 এবং 9 তারিখে উরুসে মোবারক হবে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের স্মরণে, এবং সেখানে কোটি কোটি মানুষের সমাগম হয়। আমরা প্রত্যেক বছর দেখি গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে 70% ভোট মমতা ব্যানার্জির সাথে নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর নিয়ে অনেক লম্পঝম্প করেন, অনেক সাংবাদিক সম্মেলন করেন, অনেক IAS IPS অফিসারদের নিযুক্ত করেন। আসলে এই তোহাবাবু বা তোহা সিদ্দিকী সাহেব পীরজাদা ইনি যে কথাটি বলেছেন অত্যন্ত ধ্রুব সত্য কথা বলেছেন। আজকের ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষের যে জমায়েত ওখানে হয় উরুস উপলক্ষে, সেখানে ব্যবস্থা দেখলে আপনি অবাক হবেন। না আছে একটা টয়লেট, না আছে মুসলমানরা আজকের এই পবিত্র রমজান মাসে যে তারা রাত দিন সেখানে থাকবেন, ইফতার করবেন, সে পানিটুকু অর্থাৎ জলের বোতলটুকুও সেখানে নেই, সরকারের কোনো পরিষেবা নেই। অথচ এই তোহা সিদ্দিকী সাহেব, শুনুন, তোহা সিদ্দিকী সাহেব যে কথা বলছেন অত্যন্ত ধ্রুব সত্য কথা বলছেন, কিন্তু তোহা সিদ্দিকী সাহেব এই বক্তব্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন এটা আমার সংশয় আছে। উনি একজন পাল্টিবাজ, উনি পাল্টি খেয়ে যাবেন যখন তখন। আজকের ওখানকার লোকাল যিনি MLA বিধায়ক আছেন স্নাশিস চক্রবর্তীর বিরুদ্ধে বলছেন 15 বছরের বিধায়ক, তার কোনো উন্নয়নমূলক কাজ তিনি দেখতে পাননি। কিন্তু এক মিনিট, আমার ছোট্ট করে একটু যেতে হবে। সানিয়া মির্জা এই মুহূর্তে রিপাবলিক প্লেনারি সামিটে বলছেন। এক মিনিট কাসেম দা, এক মিনিট। সানিয়া মির্জা এই মুহূর্তে রিপাবলিক প্লেনারি সামিটে এসে পৌঁছেছেন। আমি দ্রুত এক ঝলক দেখি, আবার ফিরবো আলোচনায়। দুজনের বলা বাকি এই মুহূর্তে। সানিয়া মির্জা, রাইট? ওয়াও, হোয়াট আ কোয়েশ্চেন। রিপাবলিক প্লেনারি সামিটে একাধিক তারকার আমরা দেখেছি, তারকারা এসে পৌঁছেছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা, মন্ত্রীরা এসে পৌঁছেছেন, এবং এই মুহূর্তে সানিয়া মির্জা রয়েছেন মঞ্চে। এবং রিপাবলিক প্লেনারি সামিট এই দেশের সবচেয়ে বড় প্লেনারি সামিট, সেখানে প্রধানমন্ত্রী আসছেন রাত 8টার সময়। তার আগে সানিয়া মির্জা এই মুহূর্তে মঞ্চে এসে পৌঁছেছেন। Professional career started in Melbourne. It started in Melbourne in 2005 when I played Serena Williams in the third round here as an 18-year-old, and that was scarily enough 18 years ago. And I've had the privilege to come back here again and again and win some tournaments here and play some great finals. তিনি ক্রীড়া জগতে যেভাবে নাম করেছেন সেই কথা বলা হচ্ছে। সোহেল সেটা সম্ভবত রয়েছেন মঞ্চে, এবং সানিয়া মির্জা এসে উপস্থিত হয়েছেন রিপাবলিক প্লেনারি সামিটে। একটু পরেই বক্তব্যও রাখবেন সানিয়া মির্জা। আলোচনায় ফেরার আগে এক ঝলক রিপাবলিক প্লেনারি সামিটের ছবি সরাসরি। Thank you for being here. Very brave of you and courageous to stay on till the very end. This is a very special section and a session, because I have with me, as all of you know, Sania Mirza, who unarguably is one of India's most delightfully talented individuals, who epitomizes limitless in a manner that you and I can't fathom. I'm delighted she chose tennis as her career, because she could easily have been a politician or in a cinema industry. So let's start with the beginning. And I don't want to make it mushy, we'll make it fun, no controversies. So I'm not going to ask you any questions that would evoke or stoke controversy. How did this all begin? And what was the one thing that drove you consistently? Because there are many naysayers in our country. You know, I lived in Bengal most of my life. In Bengal, we had a problem for every solution. So that's the mindset we were brought up with. So how did you manage all the obstacles that came your way? And many must have.
Well, good evening, everyone. Thank you for that lovely introduction. You really switched roles really fast because you were really funny about 5 minutes ago, and then you went into this whole compare mode right now. It's amazing. No, that's because I asked her why didn't she choose tennis as a career. Then when I read the sheet, I discovered she was a tennis player. No, to answer your question, 32 years ago is when my parents said, we want our child to play a sport. And, I mean, I'm okay to say my age because it's on Google, so I'm 38 now. And when I was 6, my parents said, boy or girl, it doesn't matter, we'll make them play a sport, which in itself was very weird in those times, because especially when you had girls, sport wasn't really something you chose. And when you had boys, they played cricket. So we had a lot of cricketers in our family. And similarly, if I was probably a boy, I would have probably played cricket at that point. But thankfully, that wasn't the case. I was a girl. My parents said, oh, you know what? I used to skate, I used to swim, I used to play tennis. And I happened to be a lot better at tennis than anything else that I ever did. Whether it was, I was good at studies, but I was much better at tennis. I was good at swimming, but I was much better at tennis. And it was always like that, no matter what I did. And a couple of months into me playing, my mom had to actually fight the coach and say, please take her. And he said, she's too small. She's only 6. And she said, but she's my daughter. I want her to play a sport. And my mom's the feisty go-getter. My dad's the more calmer person in the family. And my mom said, I don't care. I want her to play. And after about 2 months, the coach called and said, I've never seen a 6-year-old hit a ball like this. So that was the beginning of the journey of how I happened to choose this path in my life. So interesting. Now, you talk about the fact that there were encouraging parents, and there were parents who actually went out of the way not to stress academia. Because the problem in India that I've always said is we lay too much of importance on education and very little on knowledge, which is why we have such bright people everywhere around us. And obviously I'm being sarcastic. But having said that, it's interesting you mention your age. Because I've seen 40 Wimbledon finals. And I'm going to be 62 on May 28. You can all send me wishes. Arnab Goswami is turning 27 tomorrow. So you can send him a wish in advance. But it's interesting, Sania, because I've always believed, unlike cricket, and I have a lot of respect for our cricketers, for their fitness, for their game, and I believe tennis is such an individual, tough sport because you're there alone. How did that ever impact you? Who were your role models, for instance, at that time? Well, when you look up Sania Mirza on Google, and I get this question a lot of, you were the first one to do this, and you were the first one to do that, and you're the first one to, whatever it may have been. To answer your question, I didn't have any role models back home at that point, because the only other female athlete close to home that I could really look up to, and I think a lot of I see younger people here probably grew up looking up to was PT Usha, because she was the only other female athletic superstar that we had. But because of lack of social media and electronic media, we didn't really actually know what she looked like. We just heard of PT Usha, So for me, I had to find those role models outside. So for me, Steffi Graf was my role model. For example, growing up, I wanted to be like her. I wanted to hit a forehand like her. I wanted to act like her. And and then one of the biggest compliments in my life that I got was that my forehand was. সানিয়া মির্জা বক্তব্য রাখছিলেন রিপাবলিক প্লেনারি সামিটে। ফিরবো আলোচনায়, শেষ করুন কাশিমদা। ওয়াসিদ্দিকের সঙ্গে যত কথা কম বলা যায় ততই এই সমাজের মঙ্গল। এরা কোটি কোটি টাকা দামের গাড়ি কেনে আর সেই গাড়ির ছবি ফেসবুকে আপলোড করে, আর 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করতে গিয়ে কেউ বোম বেঁধেছে, কেউ গুলির লড়াই করেছে। ওনার বক্তব্যটা সংখ্যালঘু উন্নয়নে কাজ করেনি রাজ্য। আপনি কি রমজান মাসে তারা জল খেয়ে পানি খেয়ে ইফতার করে। পশ্চিমবাংলার মুসলমানদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়ন তিনি কিছু করেননি। মুসলমানদের চোর ডাকাত গুন্ডা বদমাশ বানিয়েছে। আর অনির্বাণ বাবুরা যখনই নির্বাচন এসছে তাদের হাতে বোম পিস্তল তুলে দিয়েছে, রিগিং ছাপ্পা ফক্সি করেছে। আজকে জেল গারদগুলোতে তাকিয়ে দেখুন অপরাধীর তালিকায় কারা বেশি? সংখ্যালঘু মুসলমানরা। কেন?
এই বৈষম্য মুসলমানদের সাথে। আর সব থেকে বদনামের ভাগিদার কারা হয়েছে? মুসলমানরা। এদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। তাই তোহা সিদ্দিকিরা কি বললো তাতে মুসলমান সমাজ এরা ধর্তব্যই নিয়ে আসে না। এদের বিস্কুটের ভাগ কম পড়লে এরা চিৎকার চেঁচামেচি করে। আগামীকাল যখন ফিরাদ হাকিম, ববি কিংবা অরূপ বিশ্বাসরা গিয়ে ওই ফিরাদ হাকিমের গুজ্জার পাশে গিয়ে বসে পড়বেন, তখন সরকার বিরোধী সব বিপ্লব স্লোগান ভুলে যাবেন। আসলে গরিব মানুষগুলো যে লড়াই করছে, সাধারণ মানুষগুলো যে লড়াই করছে, সেই লড়াইয়ের সাথে সংখ্যালঘু মুসলমানদের সাথে আমরা আছি, তাদের সার্বিক উন্নয়ন হোক। বেশ, আমি আজকের দ্বিতীয় অগ্নিবাণ এবং তারপর আমি সেই অগ্নিবাণ নিয়ে মানব বাবুর কাছে আসি। আজকে আমার দ্বিতীয় অগ্নিবাণ, অগ্নিবাণ 2। আমার প্রশ্ন, উন্নয়নে এগিয়ে দেশ, তোষণে এগিয়ে বাংলা। উন্নয়ন তো হচ্ছে না, শুধুমাত্র তোষণ করে কতদিন চলবে? মানব বাবু বলুন। দেখুন, প্রথম থেকেই শুরুটা করি। হ্যাঁ, আমি কারো বলার সময় ইন্টারাপ্ট করি না। আশা করবো সেই ভদ্রতাটা সবাই বজায় রাখবেন। এখানে যদিও অনেকে ভদ্রতা রাখতে পারেন না, সেটা হলো যে ঝন্টুদা বলবার সময় বিস্তারিতভাবে বলেছেন যে হিমন্ত বিশ্ব শর্মাকে অনেকভাবেই চেনেন। ঝন্টুদা যদি বলার সময় বলতো যে দুর্নীতিতে ভারতবর্ষে 1 নম্বর নামটা হিমন্ত বিশ্ব শর্মারই এসেছিল, সেটা বললেও ওনার পরিচয়টা আরও ভালোভাবে বোঝা যেত। কিভাবে পিপিই কিটের ক্ষেত্রে ওনার স্ত্রী আর ছেলের নামে বরাত বের করা হয়েছে, স্ত্রীর বরাত বাদ হয়ে যাওয়ার পরে আবার ওই 1680 টাকার বরাত ওনার ছেলের নতুন কোম্পানির নামে কিভাবে বরাত পেলেন। না না, বলছি কিশলায় বলতে দাও, পুরো তোমার লাইনেই আসছি আমি। এবার দ্বিতীয় বিষয় হলো যে একটু আগে ওই আপনি তোহা সিদ্দিকির দেখাচ্ছিলেন, আমি এই বিষয়ে বলবো না। কাসেমদা খুব সুন্দরভাবে বলেছে, আমি কাসেমদার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। কারণ ওই গরু, যে গরু দুধ দেবে সেই গরুর লাথি কে খাবে তার ব্যক্তিগত ব্যাপার। আর তারা যে গরুকে কাটেন সেই গরু মুসলমানদের মধ্যে না। একদম কাসেমদাকে আমি একমত হলাম তো। মুসলমান আমরা রাষ্ট্রের হিতে, রাষ্ট্রের কল্যাণের, একদম আমি তোমার সঙ্গে সহমত হচ্ছি তো। এবং দ্বিতীয়ত ওই গরুর মাংস বিক্রি করার টাকায় কারা নিজের ইলেকট্রাল ফান্ড ভরাবে, তারপরে তারা খারাপ হয়ে যাবে সেই সম্প্রদায়, আমরা তার মধ্যেও যাচ্ছি না। আমরা বলছি মানুষের সার্বিক উন্নয়ন দরকার, প্রথম দিনও বলেছি, আজও বলছি। এইবার যে কথাটা বারবার করে এখানে বিজেপির নেত্রী বলবার সময় বলছিলেন যে বামপন্থীদের সময় সব কিছুতে বন্ধা হয়ে গেছে, বাংলা শেষ হয়ে গেছে। উনি হয়তো জানেন না 1977 সাল পর্যন্ত এ বাংলায় সর্বশিক্ষা অভিযানে সাক্ষরতার হার ছিল 38%, আর বামপন্থীরা যখন সরকার থেকে গেছে সেই সাক্ষরতার হার 74% গিয়ে ঠেকেছে। বামপন্থীদের সময় 200টার বেশি ডিগ্রি কলেজ তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় উন্নয়নের উদাহরণ কি জানেন? এইখানে বসে যেখানে আমরা আলোচনা করছি, চেঁচাচ্ছি সবাই মিলে, এই নিউ টাউনটাও বামপন্থীদের হাতে তৈরি করা। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলবো, শিল্প নিয়ে যে আলোচনা হচ্ছিল, যে একসময় বামপন্থীদের স্লোগান যখন হলো কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, কমরেড জ্যোতি বসুর সরকারে দেখলো যে কৃষকের উন্নয়নের দরকার, অপারেশন বর্গার মধ্যে থেকে পাট্টা বিলি হলো, কৃষকদের উন্নয়ন হলো, ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা হলো, কৃষকদের উন্নয়ন হলো। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য দেখলো এবার যুবকদের জন্য কর্মসংস্থানের দরকার, শিল্পের প্রয়োজন। তার জন্য একের পর এক শিল্পের জায়গা আমরা তৈরি করতে আরম্ভ করলাম। তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে সম্মেলন করতে হয়নি, যার থেকে 1 টাকারও শিল্প এলো না। আমরা কি করলাম? এত কিছু করে নয়াচরে কেমিক্যাল হাবের পরিকল্পনা হলো, শালবনীতে জিন্দালদের ইস্পাত কারখানা হলো, কিশলায় বলেনি, সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা হলো। একটা জায়গাতে হতে দিল না, পরিকল্পনা মাফিক জায়গাটা শেষ করে দিল। এইবার বিষয় হলো যারা আজকে এখানে বড় বন্ধাত্বের গল্প শোনাচ্ছে, যখন 28 দিন ধরে সিঙ্গুরের ন্যাশনাল হাইওয়ে রোড বন্ধ করে বসে থাকলো এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তখন রাজনাথ সিং, এই বিজেপির নেতারা তখন কি এই মুখ্যমন্ত্রীকে হাওয়া দিতে এসেছিলেন? আর আজকে সেই রাজনাথ সিংরা গল্পের খাতা, গল্পের গরুকে গাছে তুলে গুজরাটের ন্যানোকে পশ্চিমবাংলা থেকে নিয়ে চলে গেল গুজরাটে। গুজরাটের উন্নয়ন হলো, আর পশ্চিমবাংলাকে বন্ধাত্বে ঠেলে দিল। যারা সেদিনকে এই সিঙ্গুর থেকে ন্যানোকে তাড়ালো, আজকে সেই শুভেন্দু অধিকারীরা, সেদিন যারা চোর ছিল সেই শুভেন্দু অধিকারীরা আজকে টাটাদের ছবি নিয়ে, রতন টাটার ছবি নিয়ে সিঙ্গুরে মিছিল করছে। এই দ্বিচারিতে বাংলার যুবক সহ্য করবে না। আমিও দ্বিচারিতার গল্প আমি উত্তরটা দিই ভাই। যে কথা উঠে আসছিল মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার শুনিয়েছি তো, কিন্তু আবার শোনাবো, কি করব, এমন বাইট, এমন প্রপার্টি বারবার শোনাতেই হয়। দুধেল গরুরা রয়েছেন এই রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন। আমি তাই জন্য প্রশ্ন করেছি, তোষণেই কি এগিয়ে বাংলা? প্রত্যেককে 30 সেকেন্ড সময় দেবো, তার আগে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। একবার নয়, দুবার নয়, 100 বার মুসলিমদের তোষণ করেন উনি। প্রত্যেকে 30 সেকেন্ড দেবো। তোষণ করলে কি অর্থনৈতিক উন্নতি হতে পারে? কেয়াদি বলুন। দেখুন, এই রাজ্যে এই মুহূর্তে আমরা দেখছি যে
যে সিপিএমুল যে জোট রয়েছে সেই সিপিএমুলের সিপিএম পার্টটা উনি সুন্দর একটা মুখস্থ একটা জ্বালাময়ী রাজনৈতিক বক্তৃতা দিলেন। উনি এই এরিয়াটার কথা বললেন। তো আমি এরিয়ার আর একটু বলি। আমি বলছি এই লেক টাউন, পাতিপুকুর, এই দমদম, এই এরিয়াতে যে সবের নাম শোনা আছে। আমি কয়েকটা নাম লিখে রেখে এসেছি আমার এখানে ফোনে। অ্যাপোলজি পার, অ্যামকো, ইস্ট অ্যাংলিয়া প্লাস্টিক, রুবি পেন্ট, হিন্দুস্তান আয়রন, এমআরপি রাবার। মানুষের মন থেকে চলে যাচ্ছেন, অভদ্রতা না করে চুপচাপ বলুন। দক্ষিণ কলকাতা সুলেখা মনে আছে, ক্রিস্টা গ্লাস ফ্যাক্টরি মনে আছে, মনে নেই না? এইগুলো আপনারা বন্ধ করেছেন। একটা আমি 50টা নাম বলতে পারি। মানববাবুকে 30 সেকেন্ড দিচ্ছি, বলুন 30 সেকেন্ড, দ্রুত শেষ করতে হবে, দ্রুত। কথা বলছে এটা গোটা ভারতবর্ষে একটা ফেক রাজনীতি। এই নরেন্দ্র মোদী সরকার 2014 সালে বলেছিল বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেবো। 2024 সাল পর্যন্ত 20 কোটি ছেলের চাকরি ভারতবর্ষে হয়েছে। সরকারি ব্যবস্থাগুলো শেষ। ঠিক সমানভাবে এই বাংলায় বছরে 2 লাখের চাকরি শেষ হয়ে গেছে। তারপরেও এরা মিথ্যাচার চালাচ্ছে। আসলে এই দুটো দল বিজেমূল একসাথে হয়ে সারা দেশকে একটা বন্ধাত্বের মধ্যে ঠেলে দিচ্ছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থানকে শেষ করে দিয়েছে। সরকারি ব্যবস্থা বেঁচে দিয়েছে। ধর্মের নামে মানুষকে ভাগ করে যাচ্ছে। এই বিচারটা বাকি 3 জন আছে, বাকি 3 জন আছে। হোল মানববাবু, কেয়াদি হোল। কেউ বলছে সিপিএমুল, কেউ বলছে বিজেমুল। আমি ঝন্টু বাবুকে 30 সেকেন্ড দেবো। 1 সেকেন্ড। ঝন্টু বাবু 30 সেকেন্ড। হোল, সময় কম। ঝন্টু বাবু 30 সেকেন্ড, দ্রুত। হোল, অডিও ডাউন। ঝন্টু বাবু আপনি বলুন, অডিও ডাউন আছে। আচ্ছা, আমি একটু আমি বলছি সমাজতত্ত্বে সমাজতত্ত্ব তো একটা কথা পরিষ্কার বলেছে, তোষণ মানে শোষণ, শোষণের নামান্তর। সে বামেদের সময় দেখেছি তারা তো ঘোষিত সংখ্যালঘু পীড়িত করে দল, তারা শেল্টার দেয়, অস্বীকারের জায়গা নেই। তারপরে তো সাচার কমিটির রিপোর্টটা বেরিয়েছিল যে ভারতবর্ষে তথাকথিত দাঙ্গা উদ্দেশিত গুজরাটে সরকারি চাকরিতে সবচাইতে বেশি মুসলিম সম্প্রদায়ের লোক চাকরি করে, অথচ বাংলা স্বর্গরাজ্য মুসলিমদের, সেখানে সাংঘাতিক অবস্থা। বেশ, অনির্বাণ বাবু দ্রুত 30 সেকেন্ড বলুন। প্রশ্নটাই কি? প্রশ্ন আপনার শেষ কমেন্ট, কনক্লুডিং কমেন্ট স্যার, বলুন। কনক্লুডিং কমেন্ট, হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য নিয়ে আমার কমেন্টের কি আছে? নেই তো কমেন্ট। তার বর্তমান দল আসামের বৃহত্তম চোর বলে লিফলেট বিলি করতো, সে কি বললো? আমার টপিকটা হচ্ছে অর্থনীতি, বাংলার অর্থনীতি। কংগ্রেসের সরকারে ছিল ও স্যার বাংলা অর্থনীতি, আর বিজেপি দেশ হয়ে গেছে বড় সাধু। এবার হিমন্ত বিশ্ব শর্মা হোক বা শুভেন্দু অধিকারী, এরা কখন দল পাল্টাবেন সেটা নিয়ে বিজেপি চিন্তা করুন। হিমন্ত বাবু হয়তো এখনো কিছুদিন বিজেপিতে থাকবেন। এখানকার ঘোষিত চোর বিজেপি বলেছে যাকে, আমি বলছি না, সেই শুভেন্দু অধিকারী কদিন বিজেপিতে থাকবে সেটা নিয়ে বরং আপনি একটা আলোচনা সভা। থ্যাংক ইউ। একদম শেষ কমেন্ট কাসেম বাবু। এপাং ওপাং ঝপাং নয়, পেটে ভাত, খাদ্য, অন্ন, বস্ত্র চাই। তোষণ তুষ্টিকরণ নয়, বাংলার সার্বিক উন্নয়ন চাই। বাংলার অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হোক। সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমানদের যাতে দুধেল গাই বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হবার চেষ্টা করে, দুধেল গাই বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়, তাদের প্রকৃত কে রাষ্ট্রবাদী চেতনা নিয়ে কে কথা বলেছে তার সম্পর্কে তার ব্যক্তিগত মত পোষণ করেছে। এটা ভারতীয় জনতা পার্টির মত নয়। ভারতীয় জনতা পার্টির মত হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আমি যে কথা বলে শুরু করেছিলাম, ঈশ্বরী পাটনি চেয়েছিলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এমনটাই তিনি দেবী অন্নপূর্ণার কাছে প্রার্থনা করেছিলেন। তার উত্তরে দেবী অন্নপূর্ণা তাকে কি বলেছিলেন? তাকে বলেছিলেন তথাস্তু, আমি সেই বরটা দিলাম, আর তোমার সন্তান থাকুক দুধে ভাতে। সেই বর নিয়ে ঈশ্বরী পাটনি খুশি হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু এই বাংলার হাজার হাজার মা, হাজার হাজার ঈশ্বরী পাটনি যারা বলেন, যারা চান যে আমার সন্তান দুধে ভাতে এই রাজ্যে থাকুক, বাড়ির গরম ভাত খাক, তাদের সন্তানরা রাজ্যের বাইরে চলে যাচ্ছে। আর মায়েরা, বৃদ্ধরা এই রাজ্যে বসে অপেক্ষা করছেন কবে রাজ্যের হাল ফিরবে। হাল ফিরবে তো নাকি শুধু তোষণ করে, তাও কি যে তোষণের কোনো ভ্যালু নেই, আসলে কোনো উন্নয়ন নেই, সেই তোষণ করেই আবারও আরেকটা ভোট জেতার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন থাকছে আর তার উত্তর কি হবে 2026-এই বোঝা যাবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।